আপনাদেরও কি মনের ভিতর এই টেনশন থাকে যে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের টাকা কিভাবে পরিশোধ করব, কিভাবে হাসপাতালের খরচ উঠাবো? তো আপনিও কি আজ একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স খুঁজছেন? তো সবথেকে প্রথমে জানা যাক হেলথ ইন্স্যুরেন্স পদ্ধতি কত প্রকারের হয়ে থাকে। নাম্বার 1, অ্যাক্সিডেন্ট কভার। এই ইন্স্যুরেন্স নেওয়ার পর যদি আপনাদের কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে আপনাদের ক্ষতি হয়ে যায় আর আপনারা কাজে যেতে পারেন না, তখন এই ইন্স্যুরেন্স উপকারে আসে। কারণ এই ইন্স্যুরেন্স তখন আপনাদের মাসে বা বছরে একটা বড় অঙ্কের টাকা দিয়ে থাকে। আর এই ইন্স্যুরেন্সের একটা ভালো বিষয় হলো এই ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্ট ব্যক্তিদের পাশে এসে দাঁড়ায়। আর দেখেন, লাইফ ইন্স্যুরেন্স তো আমরা সবাই ঘরে ঘরে নিয়ে থাকি, তার কারণ যদি আমাদের জীবনের কিছু হয়ে যায় তখন যেন আমাদের পরিবার সুখে থাকে, তারা যেন সুস্থ সুন্দর থাকে। কিন্তু যদি আমাদের গভীরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতি হয়ে যায়, যার কারণে আমরা বিছানায় পড়ে থাকি, কাজকর্মে যেতে পারি না, ফলে আমাদের পরিবার সংকটে পড়ে যায়, তখনই অ্যাক্সিডেন্ট কভার উপকার করে। এরা আপনাকে যে কোনো প্রকারের ডিসেবিলিতে টাকা দিয়ে থাকে আর আপনাদের পরিবার, আপনাদের সংসার চলতে থাকে। নাম্বার 2, ক্রিটিক্যাল ইলনেস। ক্রিটিক্যাল ইলনেসের বিষয় হলো, যদি আপনি 10 কি 20 লাখ টাকার একটি কভার নেন, তাহলে ওর ভিতর কিছু কিছু রোগ কভার হয়, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, টিউমার, এরকম বিপজ্জনক বড় রোগ কভার হয়। আর উদাহরণস্বরূপ বলছি, মনে করেন এইরকম 10 কি 20 বিপজ্জনক রোগের ভিতর যদি আপনাদের কোনো একটা হয়ে যায়, তাহলে তাৎক্ষণিক ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার রোগের পিছনে কত খরচ হচ্ছে, আপনার কি কি প্রয়োজন, কি কি দরকার, এরকম সকল হিসাব নিকাত না করেই ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার হাসপাতালের আর ডাক্তারের সার্টিফিকেট আগে দেখবে যে আপনার সত্যি বিপজ্জনক রোগ হয়েছে কিনা, আর তারপর তারা তাৎক্ষণিক আপনাকে 10 কি 20 লাখ টাকা দিয়ে দেবে আর আপনি আপনার খরচ সঠিকভাবে চালাতে পারবেন। তো ক্রিটিক্যাল ইলনেস পলিসি এর জন্য নেওয়া উচিত, যে এর ভিতর আপনি হাসপাতালের যাবতীয় খরচ খুব সহজেই পরিশোধ ও মেনটেন করতে পারেন। নাম্বার 3, সঠিক হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম। এর বিষয় হলো আপনি ঔষধ, হাসপাতাল ও ডাক্তারের খরচ থেকে বাঁচার সঠিক ইন্স্যুরেন্স। আপনি যদি 1 লাখ টাকার মেডিক্লেম নেন আর আপনি যদি হাসপাতালে একদিনের থেকে বেশি ভর্তি থাকেন, তাহলে আপনি ওই হাসপাতালে যত যাবতীয় খরচ আর আপনি সামনে কয়েক মাসের জন্য যে ঔষধ খাবেন, সেই ঔষধ খরচ ওই মেডিক্লেম বহন করবে, তারা পূরণ করবে। তো এটা আপনাদের হাসপাতালের খরচের জন্য অবশ্যই নেওয়া উচিত। এরপর আচ্ছা, অনেকেরই এই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক চিন্তা থাকে যে কোনটা নেব কোনটা নেব না। তো এই হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে আমরা যে বিষয়গুলো আগে দেখব, নাম্বার 1, যেটা আমরা আগে দেখব, প্রি অ্যাজ পোস্ট হসপিটালাইজেশন। কতদিনের খরচ কভার হবে? প্রি অ্যাজ পোস্ট মানে আপনি মনে করেন ভর্তি হলেন জানুয়ারি মাসের 1 তারিখে, এখন ওই 1 তারিখে কতদিন আগে থেকে আর ওই তারিখের কতদিন পরে থেকে যাবতীয় মেডিকেল খরচ হয়েছে, ওই মেডিকেল খরচ ওই পলিসি কভার করে থাকে। তো আসলেই একটা ভালো পলিসি তাকে বলে যে পলিসি হাসপাতালে যাবতীয় খরচ 30 দিন আগের খরচ আর 90 কি 120 দিন পরের খরচ কভার করে থাকবে, আর আপনার 3 কি 4 মাসের ঔষধ রোগের যাবতীয় খরচ কভার করে। তো প্রি অ্যাজ পোস্ট পদ্ধতি অবশ্যই দেখবেন। নাম্বার 2, প্রিমিয়াম। তো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যে দেখি 1 কি 2 লাখ টাকার কভার আপনি যখন নিতে চান, তো ওর ভিতর ভিন্ন ভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কতটা প্রিমিয়াম আসতেছে, আর প্রিমিয়ামে অনেক সময় অনেক তফাৎ দেখা দিতে পারে। তো তখন আপনি আপনার টাকা বাঁচাতে পারেন বা সেভ করতে পারেন। আর নাম্বার 3, বেড বা প্রতিদিনের রুম চার্জেস। তো এর ভিতর আপনাদের দেখতে হবে যে প্রথমত আপনার পলিসিতে সিঙ্গেল প্রাইভেট রুম এলাও আছে কেন সেটা দেখতে হবে। আর কিছু কিছু পলিসিতে দেখা যায় যে আমরা তো চার্জেস দিয়ে দেবো, কিন্তু তখনই দেবো যখনই 2 জন শেয়ারিং রুম, 3 জনের শেয়ারিং রুম। তো শুধুমাত্র প্রাইভেট রুমের কথা নয়, বরং এটা বেশি দেখা যায় যে রুম যত ভালো হয় চিকিৎসাও তত ভালো পাওয়া যায়। জেনারেল রোগীদের ক্ষেত্রে অতটা ভালো চিকিৎসা তারা পায় না যতটা ভালো চিকিৎসা একজন সিঙ্গেল বেডের ব্যক্তি বা একজন সিঙ্গেল রুমের ব্যক্তি পেয়ে থাকে। তো আপনাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের যে পলিসি, সেই পলিসিতে যেন সিঙ্গেল রুমের বা সিঙ্গেল বেডের থাকার খরচ কভার হয় আনুমানিক 4 কি 5,000 টাকার ভিতর। নাম্বার 4, আপনাদের দেখতে হবে ক্লাইম সেটেলমেন্ট। যদি আপনারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লাইম চান যে আমরা অসুস্থ আছি আর আমাদের এই খরচ,
তো কত পার্সেন্ট সুযোগ আছে যে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের টাকা দেবে? তো এই দিক ওই দিক পাশে দেখেন ভিন্ন ভিন্ন কোম্পানির ভিতর কোন কোম্পানির ভালো ক্লাইম সেটেলমেন্ট, তাদের বেশি করে গুরুত্ব দেন যাদের ক্লাইম সেটেলমেন্ট বেশি, মানে যে কোম্পানির ক্লাইম সেটেলমেন্টের পার্সেন্টেজ বেশি তারা সত্যি ক্লাইম সেটেলমেন্টে টাকা দিয়ে থাকে। কিছু কিছু সময় আমাদের এমনটা মনে হয় যে আমরা তো কম পলিসি নিয়েই থাকি, কিন্তু তারা দরকার প্রয়োজনের সময় ওই ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়ই না, তাহলে তো কম পলিসি নেওয়ার কোনো মানেই হয় না। আর নাম্বার 5, টাই আপস উইথ হসপিটালস। আপনাদের এটা দেখতে হবে যে পলিসি আপনারা নিচ্ছেন ওই পলিসি ওই ইন্স্যুরেন্স কোম্পানির আশেপাশে ভালো ভালো হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ আছে কেন, তাদের সম্পর্ক বন্ধন আছে কেন, যাতে করে আপনি ক্যাশলেস সুবিধা পেতে পারেন। যদি ভিন্ন ভিন্ন হাসপাতালের সঙ্গে ভিন্ন ভিন্ন হাসপাতালের যোগাযোগ বন্ধন না থাকে, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়লে যে হাসপাতালেই যান না কেন সেই হাসপাতালের সঙ্গে যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির কোনো যোগাযোগ বন্ধন না থাকে, তাহলে ক্লাইম পদ্ধতিটা অনেক বড় হয়ে যায়। প্রথমে তো আপনার পকেট থেকে টাকা দিতে হবে, তারপর ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপনার যাবতীয় খরচের যে বিস্তারিত তাদের কাছে দিতে হবে, আর তারপর ধীরে ধীরে 1 কি 2 মাস লেগে যেতে পারে আপনার টাকা ধীরে ধীরে আসতে আসতে। তো তার ভিতর তো আপনাদের কাছে নগদ টাকা যে ছিল সেই নগদ টাকার সংকটও পড়তে পারে। এর জন্য আপনাদের দেখতে হবে যে পলিসি আপনি নিচ্ছেন সেই পলিসির সঙ্গে যেন আপনাদের আশেপাশে হাসপাতালের বেশি বেশি করে যোগাযোগ বন্ধন সম্পর্ক থাকে, যাতে করে আপনার ওই হাসপাতালের যাবতীয় খরচ প্রথম থেকে শেষ পর্যন্ত যাবতীয় খরচ আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে। আর নাম্বার 6, ইনহাউস ক্লেম সেটেলমেন্ট। গুরুত্বপূর্ণ বিষয়, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যাতে করে কোনো থার্ড পার্টি অ্যাডমিন সেটআপের কোনো সংযোগ যেন না থাকে। মানে হলো এই বিষয়টা মন দিয়ে বুঝবেন, এটা খুব জরুরি। কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তো এমন আছে যারা ইন্স্যুরেন্স কোম্পানি তো খুলে নিয়েছে, কিন্তু ক্লেমের বেলায় যে ব্যক্তি এটা দেখতে যায় যে আসলে আপনি হাসপাতালে ভর্তি আছেন কেন, আসলে আপনার কাগজপত্র ঠিকঠাক আছে কেন, এই যে হাসপাতালের যে কাজগুলো, এই হাসপাতালের কাজ আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি অন্য কোম্পানিকে দিয়ে করায়, তার মানে থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে এটা করায়। এই যাচাই বাছাই করতে যে ব্যক্তি যায়, যে ব্যক্তি এই যাচাই বাছাই করে, সে ব্যক্তি ইন্স্যুরেন্স কোম্পানির ব্যক্তি হয় না, সে ওই অন্য কোম্পানির ব্যক্তি হয়। তো এই প্রফেশনাল এজেন্সির যে ক্লেম যাচাই বাছাই করে একে বলা হয় থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। কোনো সময় এই থার্ড পার্টি কোম্পানি রোগীদের টেনশনে ফেলে দেয়, তাদের ঘুরোঘুরি করে, সঠিক রিপোর্ট বানিয়ে দিতে ঘুরোঘুরি করে। তো আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যে ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট করছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যেন কোনো থার্ড পার্টি কোম্পানির কোনো যোগাযোগ বা বন্ধন না থাকে। আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কোনো থার্ড পার্টি কোম্পানির ভরসায় বসে না থাকে। তো এরকম একটা সঠিক ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আপনারা সিলেক্ট করবেন। ওই ইন্স্যুরেন্স কোম্পানি নিজের পলিসির জন্য নিজে বেচে, আর ইন্স্যুরেন্স ক্লেম সঠিক কি ভুল সেটা যাচাই বাছাই করতেও যেন সে নিজে আসে, এর ভিতর যেন অন্য কোনো কোম্পানি না আসে। তো একেই বলা হয় ইনহাউস ক্লেম সেটেলমেন্ট। আর ইনহাউস ক্লেম সেটেলমেন্ট ডিপার্টমেন্ট আছে, আপনারা সেগুলোর ভিতর থেকে সিদ্ধান্ত নেবেন। আর আমি আগেও তো চার্ট দেখিয়েছি, পার্সেন্টেজ দেখে পার্সেন্টেজের অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন পলিসি নেওয়ার সময়, এখন অবশ্য অনেক অনলাইন ওয়েবসাইট হয়ে গেছে যারা পলিসি বিক্রি করে, ওরা আপনাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে, ওরা আপনাদের পলিসি কেনার সময় সাহায্য করে, ওরা আপনাকে দিয়ে খুব তাড়াতাড়ি ফর্ম পূরণ করার চেষ্টা করে, কারণ ওদের কাজই তো যে করেই হোক না কেন পলিসি বিক্রি করা। কিন্তু এরপরে আপনারা ক্লেম পাবেন কি না এর চিন্তা কিন্তু ওরা করে না। যে আপনার আগে থেকে কোন কোন রোগে আপনি আক্রান্ত, ওই ফর্মে আপনি সঠিকভাবে যে রোগে আপনি আক্রান্ত সঠিকভাবে খুলে বলবেন, ফলে আপনাদের ক্লেম পাওয়ার গ্যারান্টি অনেক বেড়ে যায়। ওরা তো পলিসি বিক্রি করতে পারলে বাসে বা টাকা পায়। তো এইরকম মুহূর্তে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে খুব তাড়াহুড়ো করে যেন আপনারা ইন্স্যুরেন্সের ফর্ম না ভরেন। নাম্বার 7, এক্সাইটিং ডিজায়ার্স। তো ওই ফর্ম পূরণ করার সময় আপনাদের কাছে প্রশ্ন করা হয়, আর যে আপনাদের ফর্ম পূরণ করতে সাহায্য করে ফোনে, ও আপনাদের তাড়াহুড়ো করে দেখায় না বা আপনারা দেখেন না। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের বলে সত্য আপনি বলেন কি রোগ আপনাদের আছে বা কি রোগে আপনি আক্রান্ত। আপনি যদি না বলেন ফর্মে, আপনি যদি না পূরণ করেন, তারপর যদি আপনার সেই আগে থাকা রোগে আপনি আক্রান্ত হয়ে যান, আর ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে এই রোগ তো আপনাদের আগে থেকেই ছিল,
প্রেসক্রিপশনে স্পষ্ট বোঝা যাচ্ছে আগে রোগ থাকা সত্ত্বেও আপনি আমাদের কিছু বলেননি, তাহলে কিন্তু আপনি ক্লেম পাবেন না। তো অবশ্যই আপনারা সমস্ত কিছু সঠিকভাবে খুলে বলবেন, তাহলে ক্লেম পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে এবং আপনারা ক্লেম পাবেন। নাম্বার 8, কোন পলিসি ভালো, কোন পলিসি বেস্ট, কোন পলিসি নেওয়া উচিত আপনাদের? দেখেন, এই প্রশ্নের কোনো ক্লিয়ার উত্তর হয় না। যেমন মিউচুয়াল ফান্ড নাকি লাইফ ইন্স্যুরেন্স, এতে পলিসি ক্লিয়ার বলে দেওয়া যায়, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো ক্লিয়ার উত্তর হয় না, কারণ এটা বেশি নির্ভর করে যে আপনি কোন শহরে আছেন আর সেই শহরে আপনার সেই ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনার আশেপাশে হাসপাতালের যোগাযোগ আছে, বন্ধন আছে, বেশি বেশি সম্পর্ক আছে। তো আপনি কোন এলাকায় থাকেন তার আশেপাশে আপনাকে দেখতে হবে যে কোনটা আপনার জন্য বেশি উপকারী। তার জন্য এর কোনো ক্লিয়ার উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আমি যে চার্ট আপনাদের দেখিয়েছি সেই চার্ট দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন খুব সহজে যে কাদের নিজস্ব ইনহাউস ক্লেম সেটেলমেন্ট ডিপার্টমেন্ট আছে আর পার্সেন্টেজ বেশি, যেমন অ্যাপোলো আছে, এইচডিএফসি আছে, ম্যাক্স আছে, টিটিকে, সিগমা আছে। তো এইরকম ধাপে ধাপে আপনাদের শহরে এই কোম্পানিগুলোর সাথে আপনাদের আশেপাশে হাসপাতালের কোন কোন হাসপাতালের সম্পর্ক আছে, বন্ধন আছে, যোগাযোগ আছে, এটা আপনাদের দেখতে হবে। সেটা দেখে শুনে খুব সহজেই রিসার্চ করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গার অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। আরও 2 ধরনের পদ্ধতি আছে। প্রথমত হলো টপ আপ পদ্ধতি আর দ্বিতীয়ত হলো সুপার টপ আপ পদ্ধতি। দেখেন, মেডিক্লেম না একটু দামি হয়, হতে পারে সেটা 10 কি 15,000 টাকার ফর্ম পূরণ করলে 4 কি 5 লাখ টাকার অপশন থাকে। এখন এই 4 কি 5 লাখ টাকার মেডিক্লেম সবাই কিন্তু নিতে পারে না, অনেকেই এটা নিতে পারে না। যে ব্যক্তি এটা নিতে পারে না বা নেওয়া সম্ভব হয় না তাদের জন্য এই টপ আপ পদ্ধতি, মনে করেন যে মেইন মেডিক্লেম হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনি কম করে নেন, যেমন 1 কি 2 লাখ টাকার ভিতর। এখন এটা নিতে গেলে আপনাদের খরচ হবে 4 কি 5,000 টাকার মতন, আপনাদের ফর্ম পূরণ করতে হবে। এখন আপনি একটা টপ আপ নিয়ে নেন। টপ আপ পদ্ধতি আপনাকে টাকা তখন দেবে যখন আপনাদের হাসপাতালের খরচ 2 লাখ বা তার উপরে হবে, 3 লাখ টাকা হবে। তো আপনি যেভাবে সিদ্ধান্ত নেবেন না কেন, তো প্রথমে আপনি একদম সর্বপ্রথমে আগে একটা মেডিক্লেম নিয়ে নেন 3 লাখের মতন। এখন ওটা নিতে গেলে 4 কি 5,000 টাকা খরচ হবে। তারপর একটা টপ আপ নেন যেটা একদম সস্তা। ওই টপ আপ আপনাদের শর্ত দেবে যে মেডিক্লেম 3 লাখের ওপর হলে তখন ওই টপ আপ ওই 3 লাখের ওপর আরও নিজে থেকে 2 কি 3 লাখ টাকা ওই টপ আপ দেবে। মানে হলো শুরুতেই যে মেডিক্লেমের 3 লাখ ওটা খরচ হয়ে গেলে তারপর টপ আপ নিজে থেকে আরও 2 লাখ কি 3 লাখ টাকা নিজে থেকে দেয়। এর জন্য টপ আপ সস্তা হয়ে থাকে। এরপর ঠিক সেম একই দ্বিতীয়ত সুপার টপ আপ। তো আগের পদ্ধতি আর এই পরের পদ্ধতি মানে দ্বিতীয় পদ্ধতির ভিতর তফাৎ কি? টপ আপ পদ্ধতি হলো যখন আপনি কিছুদিনের জন্য হাসপাতালে যান আর তখন যদি আপনার হাসপাতালের খরচ 3 লাখের উপরে হয় তাহলে আপনি টপ আপ পদ্ধতির বাকি আরও টাকা পাবেন। কিন্তু সুপার টপ আপ পদ্ধতি হলো যদি আপনি 1 বছরে হাসপাতালের খরচ 3 লাখের ওপরে যায়, বছরে যদি আপনি 3 কি 4 বার হাসপাতালে যান, মানে হলো বছর জুড়ে যদি আপনি 3 লাখের উপরে খরচ করেন ধীরে ধীরে, তাহলে সুপার টপ আপ আপনাকে টাকা দেবে। টপ আপে একবারেই 3 লাখ খরচ করতে হয় আর সুপার টপ আপে 1 বছর ধরে 3 লাখ খরচ করতে হয় ধীরে ধীরে। এর জন্য আপনারা টপ আপ পদ্ধতি বাদ দিয়ে সুপার টপ আপ পদ্ধতি নিতে পারেন। এরপর আবার ক্যান্সারের জন্যও না নতুন পদ্ধতি এসেছে। ক্যান্সার তো ক্রিটিক্যাল ইলনেসের ভিতর পড়ে, কিন্তু আপনার ক্যান্সার যখন বিপজ্জনক রূপ ধারণ করে শুধুমাত্র তখনই ক্রিটিক্যাল ইলনেস থেকে আপনারা টাকা পাবেন। কিন্তু আপনার যদি ক্যান্সার দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই নতুন পদ্ধতি অবলম্বন করেন, তখন আপনার ক্যান্সার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে টাকা দিয়ে থাকবে। তো এই নতুন ক্যান্সার পদ্ধতি আপনারা এই রকম চিন্তা ভাবনা করে নেবেন, যেমন মনে করেন আপনাদের পরিবারে ক্যান্সার রোগী আছে বা আগে কারোর ক্যান্সার ছিল, এই রকম অবস্থায় আপনার আগে থেকেই ওই নতুন ক্যান্সার পদ্ধতি নিয়ে রাখতে হবে, যাতে করে পরিবারে কারোর ক্যান্সার দেখা দিলে আপনি যেন সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করতে পারেন। তো আমি আবার নতুন করে বলছি কি কি ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তো প্রথমে তো আপনি মেডিক্লেম হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। তারপর আপনি যদি মনে করেন যে আমার কভার একটু কম আছে, তাহলে আপনি একটা সুপার টপ আপ পদ্ধতি নিতে পারেন।
কারণ ওটা খুব সস্তা থাকে। যদি আপনার পরিবারে কারোর ক্যান্সার ইতিহাস থাকে তাহলে আপনি ক্যান্সার পদ্ধতি নিতে পারেন। আর আমরা একদম প্রথমে আলোচনা করেছি অ্যাক্সিডেন্ট আর ক্রিটিক্যাল ইলনেস, এই দুইটা তো আপনারা অবশ্যই নেবেন। কিন্তু অ্যাক্সিডেন্ট আর ক্রিটিক্যাল ইলনেস আপনারা হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে নেবেন না, নেবেন লাইফ ইন্স্যুরেন্সের সাথে। অ্যাক্সিডেন্ট, ক্রিটিক্যাল ইলনেস, লাইফ ইন্স্যুরেন্স ফিক্স থাকে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স না ফিক্স থাকে না, কম বেশি হতে থাকে। তো আপনারা এই সকল বিষয়বস্তু খুব বুঝে শুনে আপনারা আপনাদের সুস্থ থাকার জন্য সকল ইন্স্যুরেন্স প্রয়োজন ও দরকারের হিসাবে নেবেন। ধন্যবাদ। Yeah, I know sometimes